সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেশের সীমানার মধ্যে যে কোনো মানুষ যে কোনো জায়গায় যেতে পারেন, এই অধিকার দেশের সংবিধান তাকে দিয়েছে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, একজন ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা তার আছে। বিধানসভায় মুখ্যমন্ত্রীর পরে স্থান তারই। মুখ্যমন্ত্রীর মতো বিরোধী দলনেতার পদও সমান গুরুত্বপূর্ণ। যেখানে বিরোধী দলনেতাকে একটি দপ্তরে যাওয়ার জন্য রাস্তায় পুলিশ আগাম আটকে দিচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গের মানুষের স্বাধীনতা কোথায় আছে, নিরাপত্তা কোথায় আছে, কথা বলার অধিকার কোথায় আছে, প্রতিবাদ করবার অধিকার কোথায় আছে, আবেদন জানাবার অধিকার কোথায় আছে, এটা সারা ভারতবর্ষের মানুষ আজকে দেখতে পাচ্ছে। তিনি আজকে যাচ্ছিলেন বিকাশ ভবনে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ছাত্র অভিভাবকদের কাছে সবচেয়ে বড় সংকটজনক বিষয় যে স্কুল কলেজ এখনো খোলেন। রাজ্যের সমস্ত কিছু খোলেন, রাজ্যের কোনো কাজকর্ম বন্ধ নেই, সমস্ত জায়গায় শিথিলতা আমাদের চোখে পড়ছে। কিন্তু শুধুমাত্র স্কুল কলেজের ক্ষেত্রে আজকে এই সরকার তাকে সফট টার্গেট হিসেবে বেছে নিয়েছে। একদিকে স্কুল কলেজ খুলছেন না, অন্যদিকে দুয়ারে স্কুল পৌঁছে যাবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আজকে এই ব্যাপারে যদি বিরোধী দলনেতা কথা বলতে চান, বিকাশ ভবনে মন্ত্রীর কাছে যান, তিনি সেখানে পৌঁছবেন, তিনি সেখানে গিয়ে মন্ত্রীকে জানাবেন, তিনি যদি দপ্তরে থাকেন দেখা করবেন, দেখা করে তার কথা বলবেন, তার মনোভাব ব্যক্ত করবেন, তার দলের অবস্থানকে তিনি তুলে ধরবেন তার সামনে। মানুষ কি চাইছেন? এ রাজ্যের 2,28,00,000 বেশি মানুষ আমাদের নির্বাচনে ভোট দিয়েছেন, তারা দায়িত্ব দিয়েছেন, তাদের দায়িত্ব পালন করতে হবে, বিরোধিতার অধিকার এ রাজ্যবাসী আমাদের দিয়েছে। আজকে সেই কথা বলবার জন্য যদি বিরোধী দলনেতা আজকে বিকাশ ভবনে গিয়ে রাস্তায় পুলিশ তাকে আটকে দেয়, তার সঙ্গে অন্য বিধায়কদের আটকে দেয়, তাহলে এখানে রাজ্যবাসীর স্বাধীনতা অধিকার কোথায় আছে? ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে, তাদের অবস্থান নিয়ে, শিক্ষক শিক্ষিকাদের নিয়ে, তাদের নিরাপত্তা নিয়ে, সার্বিক পঠন পাঠনের প্রক্রিয়া নিয়ে, সার্বিক পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে কারোর প্রশ্ন তোলবার কোনো অধিকার থাকবে না। তাহলে বিরোধী দলনেতার কাজ কি? এ রাজ্যে বিরোধী দলের হয়ে যারা নির্বাচিত হয়েছেন, মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন, অমানুষের ভোটে নির্বাচিত হননি। মানুষ যাদের আশীর্বাদ করেছেন, দায়িত্ব বিরোধী দলের দায়িত্ব পালন করবার জন্য, সরকারের গঠনমূলক বিরোধিতার জন্য, মানুষের ছোট ছোট কথা, ছোট ছোট ব্যথাকে তুলে ধরবার দায়িত্ব যার ওপরে আছে, আজকে তিনি সেখানে পৌঁছতে পারবেন না। এটা আমরা কোন রাজ্যে বাস করছি? কোন শাসন চলেছে পশ্চিমবঙ্গে? প্রত্যেকটা প্রতিবাদকে বাজেয়াপ্ত করা হচ্ছে। বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা রক্তাক্ত ক্ষতবিক্ষত, 55 জন কর্মী আমাদের প্রাণ দিয়েছে। মানুষের জীবনের সঙ্গে সঙ্গে জীবিকা লুট হয়ে গেছে। আজকে বিরোধী দলনেতা তিনি যাচ্ছেন শুধুমাত্র কোনো প্রতিবাদ করতে নয়, মিছিল করতে নয়, ধর্ণা দিতে নয়, অবরোধ করতে নয়, শিক্ষামন্ত্রীর দরজায় গিয়ে শুয়ে পড়তে নয়, তিনি যাচ্ছেন একটা আবেদন নিয়ে। এই পরিস্থিতিতে যাতে সরকার স্কুল কলেজ খোলার জন্য সচেষ্ট হয়, সে আবেদন নিয়ে, সেই আবেদনটুকু করার মতো অধিকার বর্তমানের সরকার কেড়ে দিচ্ছে। আজকে এর ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে রাস্তা দিয়ে আটকে দিয়েছেন, কিন্তু এই আন্দোলন সারা পশ্চিমবঙ্গ ব্যাপী চলছে। সারা জেলায় জেলায় আমরা এই আন্দোলনে নামছি। স্কুল কলেজ খোলার দাবিতে ছাত্ররা রাস্তায়, অথচ দলের নেতারা তারা নিজেদের মধ্যে বৈঠক এবং নিজেদের অভ্যন্তরীণ সমীকরণ মেটাতে ব্যস্ত। এটা কি আপনাদের অস্বস্তি বাড়াচ্ছে? এরকম কোনো খবর আমার জানা নেই। কোনো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা, কোনো অ্যাবারেশনকে আপনি যদি গোটা পার্টির প্রক্রিয়ার সঙ্গে মিলিয়ে দেন, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা বলেছি কিছু অনভিপ্রেত ঘটনা আছে, আমাদের পক্ষে সামান্য হলেও কিছু অস্বস্তিকর ঘটনা আছে, এটা অস্বীকার করবার কোথাও কোনো অবকাশ নেই। বিজেপির মতো একটা দলে এটা অভিপ্রেত নয়, এটা কাঙ্ক্ষিত নয় কারোর কাছে, দলীয় কর্মীদের কাছেও নয়। কিন্তু পার্টি নেতা থেকে একদম কর্মী পর্যন্ত যার যেটা দায়িত্ব আছে সেই দায়িত্বে তারা কাজ করছেন এবং সংঘবদ্ধভাবেই কাজ করছেন। বিজেপিতে যে এই প্রতিদিন পিকনিকের
স্কুল কলেজ খোলার দাবি এখনো তো সংশোধন পুরোপুরি হয়নি, তার মধ্যে এই যে ধুমধুমার এটাকে কি বলে দেবেন? অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিজেপির ছাত্র সংগঠন নয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কোনোদিন রাস্তায় নেমে বিজেপিকে ভোট দেওয়ার জন্য মিছিল করবে না, কোনোদিন বিজেপির হয়ে পোস্টার মারবে না। যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় দেশে কোনো জায়গায় যেখানে বিজেপির সরকার আছে কিন্তু তাদের কোনো পদক্ষেপ তাদের ছাত্র বিরোধী মনে হয়েছে, ছাত্র স্বার্থের পরিপন্থী মনে হয়েছে, তারা সেই সরকারের বিরুদ্ধেও আন্দোলন করেছে, অতীতে এরকম দৃষ্টান্ত আছে। সুতরাং এসএফআই এর সঙ্গে আইএসএফ এর সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে এবিভিপিকে গুলিয়ে ফেললে চলবে না। এবিভিপি সরাসরি বিজেপির ছাত্র সংগঠন নয়, তারা স্বাধীন সংগঠন, একই পরিবারের সংগঠন, এবং তাদের পরিষ্কার সেখানে বলা, এবিভিপিতে বলা হয় যে উই আর নট অ্যাপলিটিক্যাল বাট উই আর অ্যাবভ ফ্রম অল পার্টিশন পলিটিক্স, যে আমরা অরাজনৈতিক নই কিন্তু আমরা রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠা একটি ছাত্র সংগঠন। কিন্তু যেহেতু একই পরিবারে সেহেতু এই আন্দোলনটাকে কিভাবে দেখেন? কোন আন্দোলন? আন্দোলন করা উচিত। ছাত্র সংগঠন আন্দোলন করেছে, স্কুল কলেজ খোলার দাবিতে সর্বত্র মানুষের একটা চাহিদা আছে, প্রত্যেক অভিভাবক চিন্তিত, তারা চাইছেন স্কুল কলেজ খুলুক। যারা স্কুলে যাননি, এরকম বহু ছাত্র আক্রান্ত হয়েছেন বাড়িতে বসে, ভার্চুয়াল ক্লাস করেছেন কিন্তু ঘরের বিছানার উপরই বসে বসে ক্লাস করার পরেও তারা আক্রান্ত হয়েছেন। প্রতিদিন এই যে পিকনিকের রাজনীতি, এটা কতদিন চলবে? মানে প্রতিদিন এই যে পিকনিকের রাজনীতি, বিজেপি পিকনিকের কি মেনু হয়েছে সে নিয়ে কোনো প্রশ্ন করেন বা সেটা নিয়ে চিন্তিত হন, তাহলেই মনে হয় ভালো থাকবে। পিকনিকের কোথায় কি মেনু হচ্ছে, খাবারটা গরম ছিল কিনা, জল পরিষ্কার ছিল কিনা, একটু দূরে দূরে খেতে বসেছিল কিনা, এসব আলোচনা হলে ভালো হয়। পিকনিকের মধ্যে রাজনীতি খোঁজার কোনো চেষ্টার কারণ নেই, কোথাও কোনো রাজনীতি নেই, পিকনিকে তো নেই। মানুষ আনন্দ করছে, এমনিতেই কলকাতায় ঠান্ডা কম পড়ে, এরকম একটা সুন্দর আবহাওয়া, উত্তরে বাতাস বইছে। এই সময় যদি কর্মব্যস্ত কিছু রাজনৈতিক কর্মী একটু নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ করে, তার মধ্যে রাজনীতি খোঁজার কোনো কারণ নেই। না, তাহলে প্রতিদিন আজকেও যে শান্তনু ঠাকুর মানে পিকনিকের করেছিলেন, শান্তনু ঠাকুর জনসংযোগ করছেন, শান্তনু ঠাকুর জনসংযোগ করছেন, কারণ কিছুদিন পরেই সিএ লাগু হলে তার গুরুত্ব বা তার দায়িত্ব অনেক বাড়বে। সেই জন্য যারা বিভিন্ন জনগোষ্ঠী আছেন, ইন্টারেস্ট গ্রুপ আছেন, যাদের দীর্ঘদিনের এটা চাহিদা ছিল, যে চাহিদাকে, যে দাবিকে কোনোদিন অন্য কোনো সরকার অ্যাড্রেস করেনি, শুধু প্রতিশ্রুতি দিয়েছেন এবং ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন, আজকে সেটার থেকেই তাদের নজর ফেরানোর জন্য একজন দায়িত্বশীল মন্ত্রী হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে জনসংযোগ করার, এবং তিনি ওই অঞ্চলে জনসংযোগই করছেন। তৃণমূল বলছে যে হ্যাঁ, বিজেপি আসলে এই পিকনিকের রাজনীতি করে, এই জনসংযোগের নামে যে পিকনিক, এটা ওরা ভোটের সময়তেও দেখি। মধ্যরাতে হয় না, আমরা তো তৃণমূলের পিকনিক মধ্যরাতে দেখছি। আপনাদের সংবাদ মাধ্যম তো তৃণমূলের পিকনিক, তৃণমূলের ছাত্রদের পিকনিক, ছাত্রদের নাচ গান, মন্ত্রীর উপস্থিতি, মন্ত্রীর উচ্ছ্বাস, এগুলো তো দৈনন্দিন আপনারা সংবাদ মাধ্যমে গত 10 বছর ধরে সম্প্রচারিত করে এলেন। এখন বিজেপি দু একটা দুপুরবেলা প্রোগ্রাম করেছে, তার জন্য আপনাদের এত চিন্তিত পিকনিক নিয়ে বলার কোনো কারণ নেই। তৃণমূল অনেক বেশি পিকনিক আমাদের থেকে ভালো করে, মেনু আমাদের থেকে বেশি। আচ্ছা, এই জেলায় জেলায় কমিটি ঘোষণার পরে বিভিন্ন জেলায় যে সাংঘাতিক অবস্থা, ওই আজকেও ঝাড়গ্রামে ধুমধুমার কাণ্ড হয়েছে, পার্টি অফিস ভাঙচুর, গোলমাল। কোথাও কোনো পার্টি অফিস ভাঙচুর হয় না। যদি এরকম ইনফরমেশন কোনো থেকে থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোথাও কোনো বিজেপির পার্টি অফিস ভাঙচুর হয়নি। তা কোথাও একটি জেলায় একটি বিচ্ছিন্ন ঘটনা, কিছু কর্মীদের অসন্তোষ আছে, তারা এসে একটা অফিসের মধ্যে কেউ ছিলেন না, তালা লাগিয়েছে, নিজের দরজায় তালা লাগিয়েছে, বাইরের অফিসে তালা লাগে, কারোর বাড়িতে তালা লাগিয়ে বাড়ি দখল করতে যায়নি, জমি দখল করতে যায়নি, কারোর ভেড়ি দখল করতে যায়নি, পার্টি অফিসে নিজেদের বাড়িতে নিজেরা তালা লাগিয়েছে, তালা লাগিয়ে চা খেতে গেছে, সেটার মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে, এখন দেখুন তালা খুলে গেছে। একাধিক জেলায় এইরকম কমিউনিকেশন গ্যাপ হচ্ছে কেন? বাঁকুড়াতে হচ্ছে, বর্ধমানে হচ্ছে, কোথাও এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি নেই। যদি আপনার কাছে এ ধরনের ইনফরমেশন থাকে, যদি দিয়ে থাকে, আপনি সেই সোর্সটাকে একটু ঠিকঠাক করে দেখুন, এরকম ভুল খবর দিয়ে আপনাকে অস্বস্তিজনক অবস্থা যেটা না ফেলতে পারে। কোচবিহারে ভাস্কর দে একজন, তিনি নিজেই বলেছেন, একটা ভিডিও ভাইরাল রয়েছে সেখানে, যে গত 6 মাস আগে তিনি বিজেপি ছেড়েছেন, সেই
মানে ব্যক্তিকে পুনরায় আবার নতুন কমিটিতে সহসভাপতি করে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। এত বড় রাজনৈতিক দল কোনো পরিবার দ্বারা নিয়ন্ত্রিত নয়, একটা বিরাট রাজনৈতিক দল, গণতান্ত্রিক দল। সেই দল পশ্চিমবঙ্গে 2,28,00,000 বেশি মানুষের আশীর্বাদ পেয়েছে, 3 থেকে 77-এ পৌঁছেছে। তো সামগ্রিকভাবে একটা হঠাৎ ইনফ্লাক্স এসেছে পার্টিতে, অনেক নতুন নতুন লোক যোগদান করেছে। আমরা অনেক মানুষকে নিয়েছি, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষকে, যেমন আমাদের সঙ্গে এসেছেন অরাজনৈতিক মানুষজন যারা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পতাকা না ধরে নিজের মতামত বিভিন্ন নির্বাচনে পোষণ করতেন, তাদেরও আমরা দলে সামিল করেছি। তো একটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আজকে সেটাকে জেনারেলাইজ করে দেওয়া আমার মনে হয় ঠিক হচ্ছে। বিষয়টার উপরে পার্টি নজর রেখেছে, পার্টি দেখছে প্রকৃত তথ্যটা কি। একটা দলের জেলা কমিটি তৈরি হচ্ছে, সেখানে সহসভাপতি তার সেই ব্যাপারে ওয়াকিবহাল নয় পার্টি বা দলের সংগঠন। পার্টি ওয়াকিবহাল আছে বলেই তো আপনি খবরটা পেয়েছেন, কিন্তু খবরটার সত্যতা কি, কিভাবে তার নাম এলো, এটা নিয়ে পার্টি বিষয়টি দেখছে। এটা আভ্যন্তরীণভাবে পার্টি ব্যবস্থা নিতে হবে। আমরা কাউকে দায়িত্ব বাড়াবো না। যিনি পার্টিতে নেই, যে বিতর্ক তৈরি হয়েছে তাতে যদি অস্বস্তিতে সেই ভদ্রলোককে না পড়তে হয়, সেটার জন্য পার্টি যত্নশীল থাকবে, সচেষ্ট। বিজেপিতে সংখ্যালঘু মোর্চার কোনো গুরুত্ব নেই বলছেন, বিজেপির সংখ্যালঘু মোর্চারই একজন জেলা স্তরের নেতা। তো বুঝতে ভুল করেছে, রাজ্য ভুল করেছে। ধীরে ধীরে বুঝতে পারবে, পার্টিটাকে খুব বেশি দিন উনি দলে আসেননি। যদি কেউ এরকম বলে থাকেন, যদি এসেও থাকেন দলে, একটু পার্টি বুঝতে দেরি হচ্ছে। বিজেপির সংখ্যাগুরুর অস্তিত্বকে স্বীকার করে না। বিজেপি মনে করে সবাই রাজ্যবাসী, সবাই পশ্চিমবঙ্গবাসী, কিন্তু রাজনীতির কারণে অন্যদের মতো আমাদের বিভিন্ন মোর্চা খোলা আছে। আমাদের দলে অনেক সংখ্যালঘু কর্মী আছেন এবং যথেষ্ট মর্যাদার সঙ্গে আছেন, বিভিন্ন নেতৃত্বে তারা আছেন, দেশে মন্ত্রী তারা আছেন, বিভিন্ন রাজ্যে মন্ত্রী তারা আছেন, এবং তাদের ডেডিকেশন, তাদের কমিটমেন্ট অন্য কারোর থেকে কোনো জায়গায় কম নয়। তাদের বন্দে মাতরম গান গাইতে কোথাও দাঁড়িয়ে অসুবিধা হয় না, জাতীয় সঙ্গীত নিয়ে আলোচনা করতে কোথাও অসুবিধা হয় না, এবং অনেক সময় ভিড়ের মধ্যে জয় শ্রীরাম বলতেও কোনো অসুবিধা হয় না। তারা আছেন, তারা দলেই আছেন, তারা সম্পৃক্ত আছেন। বিজেপির সংখ্যালঘু বলে আলাদা করে কাউকে চিহ্নিত করে দেওয়ার কোনো মানে হয় না। সবাই বিজেপি, সবাই রাজ্যবাসী, দিনের শেষে সবাই ভারতবাসী। শাহজাহান আলী আলিপুরদুয়ারের সংখ্যালঘু মোর্চার নেতা কথা বলুন। তা মানে টুইট করে তিনি বলেছেন টুইট ফেসবুক দিয়ে রাজনীতি হয় না, এই যে মুসলিম বলে সংখ্যালঘু মোর্চায় বিজেপিতে এ ধরনের কিছু নেই। বিজেপিতে এ ধরনের মুসলমানকে মুসলমান বানিয়ে রাখা, মুসলমানকে ভোটার বানিয়ে রাখার রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গুজরাট, যাকে একবার এখানে নিয়ে এসেছিলেন মোহাম্মদ সেলিম, প্রায় হিরো ওয়ার্কশিপ শুরু হয়ে গিয়েছিল। গুজরাট দাঙ্গার পোস্টার বয়, একজন সুন্দরী চিত্র তারকা, তার হাতে গিয়ে রাখি বেঁধে দিলেন। তারপরে তিনি কিন্তু পশ্চিমবঙ্গে তার কর্মসংস্থান খুঁজে পাননি, ফিরে গেছেন গুজরাটে। আজকে 1.5 লক্ষ টাকার বেশি তিনি উপার্জন করেন এবং বিভিন্ন বিজেপি মিটিং মিছিলে তাকে দেখা যায়। একটু খোঁজ নেবেন। লাস্ট প্রশ্ন হচ্ছে, জীবন সিংহ সম্প্রতি দাবি করেছিলেন আপনাদের দলেরই 2 কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং জন বার্লা, তাদেরকে নিয়ে যাতে করে আলাদা কোচবিহার রাজ্য, স্বতন্ত্র কোচবিহার রাজ্যের ব্যাপারে কেন্দ্রের সঙ্গে কথা বলা যায়, সেই বিষয় নিয়ে উদ্যোগ নিয়ে। এসব কোনো পশ্চিমবঙ্গ ভেঙে অন্য কোনো রাজ্যের অস্তিত্বের কথা বা এই ধরনের কোনো সম্ভাবনার কথা বা এই ধরনের কোনো দাবিকে বিজেপি স্বীকার করে না। জীবন সিংহ হঠাৎ এই 2 কেন্দ্রীয় মন্ত্রীর নাম নিলেন কেন, সেটা উনি বলতে পারবেন, ওনাকে প্রশ্ন করবেন। পার্টি এ ধরনের খণ্ড বিখণ্ডের উপরে কোনো আস্থা নেই। সন্ধ্যা মুখোপাধ্যায় অসুস্থ এবং কন্ডিশন খুব সিরিয়াস, মুখ্যমন্ত্রী গিয়ে পৌঁছেছেন, চিকিৎসকরা দেখছেন, আপনাদের কাছে কোনো খবর এসেছে? অত্যন্ত চিন্তার বিষয়। উনি কোভিড পজিটিভ, সম্ভবত পড়ে গেছেন, বয়স হয়েছে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি, তার সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করি। সন্ধ্যা মুখোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে, এই প্রবাদ প্রতীক সঙ্গীত শিল্পীকে নিয়ে
যে রাজনীতি হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা এই রাজনৈতিক রুচি আজকে আমার মনে হয় শাসক দল এবং ওই স্তরের নেতাদের থেকে কেউ আশা করে। সন্ধ্যা মুখোপাধ্যায় যখন খ্যাতির শীর্ষে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের আকর্ষণ যখন একদম মধ্য গগনে, ঠিক সেই সময় বিজেপির সরকার কেন্দ্রে ছিল না। 80-র দশকেও সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্ম সম্মানে ভূষিত করা যেত। যারা আজকে চোখের জলে বুক ভাসিয়ে ফেলছেন তারা করতে পারতেন। সে সময় আমাদের দলকে বলা হতো যে বিজেপি আবার পার্টি আরশোলা আবার পাখি। 1998 থেকে 2004 পর্যন্ত অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যে এনডিএ সরকার চলেছিল, সেই সরকারের অন্যতম ক্যাবিনেটের সদস্য ছিলেন 99 থেকে আজকের এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তখনও সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং উনিও একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে বিষয়টি মানুষের সামনে আনেন। সরকার তো একটা বহমানতা, এবং সরকার এই বহমানতাটাকে নিয়েই এগিয়ে চলেছে। যদি সেটা ভুল হয়ে থাকে অতীতে তাকে না দেওয়াটা, এই সরকার তাকে সংশোধন করেছে। এখন কোনো শিল্পীর পুরস্কার নেওয়া না নেওয়াটা তার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ মনে করতেই পারেন যে তার প্রতিভার যথাযথ মর্যাদা এই পুরস্কারের মাধ্যমে প্রস্ফুটিত হচ্ছে না। সেজন্য তিনি যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন, গ্রহণ করতে পারেন, প্রত্যাখ্যান করতে পারেন, সেটা তার ব্যক্তিগত, কিন্তু তা নিয়ে রাজনীতি করার কোনো অবকাশ নেই। যেভাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে কেন্দ্র করে সিপিআইএম এর নেতারা দুদিন ধরে বিবৃতি দিলেন এবং স্বঘোষিত অতিবাম কিছু যারা এই জমানায় ওই পতাকা ছেড়ে এই পতাকার নিচে বসে গেছেন, তারাও দেখলাম সমালোচনায় নেমে পড়েছেন। আমার মনে হয় এই সমালোচনা করে বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার পরিবারকেই তারা অস্বস্তিতে ফেলছেন, তাদের অসম্মানিত করছেন। যদি একজন ব্যক্তি হিসেবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি তার এটা সিদ্ধান্তের বিষয়, তার রাজনৈতিক অবস্থানের বিষয়, তার নিজস্ব মতাদর্শের আঙ্গিকে তিনি একটি পুরস্কার গ্রহণ করতে পারেন, প্রত্যাখ্যান করতে পারেন। অতীতেও এ ধরনের নিদর্শন আছে, রাজনৈতিক ব্যক্তিত্ব অন্য কেউ পুরস্কার প্রত্যাখ্যান করেছে। কিন্তু তা নিয়ে যেভাবে আজকে সিপিআইএম এর কয়েকজন নেতা, সাংসদ পর্যন্ত নেমে পড়লেন, তা দেখে মনে হচ্ছে এরা পুরো রাষ্ট্রকেই অস্বীকার করছে। মানে রাষ্ট্রের যে ব্যবস্থা চালু আছে সেই ব্যবস্থায় তারা সন্তুষ্ট নন, কারণ এই দেশে জন্মানোটাই তাদের কাছে একটা দুর্ঘটনা। ভারতবাসী হিসেবে তারা যে আছেন এটা তাদের চয়েস নয়, এটা কম্পালশন। এবং তারা বারবার তাদের রাজনীতি করতে গিয়ে ব্যর্থ হলেও, মানুষ তাদের বক্তব্যকে গ্রহণ না করলেও, তারা মনের মধ্যে যে এই আশাটা, বিশ্বাসটা পুষে রেখেছেন, এটা একটা ভালো দিক। বিশ্বাস রেখেছেন মতাদর্শের প্রতি, সেটা অন্তত বারবার বেরিয়ে আসছে মানুষের সামনে। আমার মনে হয় যারা এই নিয়ে আলোচনা করছেন, বিতর্ক তৈরি করেছেন, বিভিন্ন সময়ে নেমে পড়ছেন বিশেষ বিশেষ ক্ষেত্রে, তারা সার্বিকভাবেই দেশের মর্যাদারই হানি করছে। মদন মিত্র বলেছেন যে সন্ধ্যা মুখোপাধ্যায়ের অসুস্থতার জন্য পরোক্ষে কেন্দ্রীয় সরকারই দায়ী, প্রেশার ক্রিয়েট করা হয়েছে। তারা যেভাবে অপমান করেছেন তার জের এটা। উনি গান বাজনা নিয়ে আছেন, উনি ভালো ছিলেন, একজন প্রবাদ প্রতিম গায়িকা অসুস্থ, তাতে উনি হয়তো ব্যথা পেয়েছেন, সবাই পেয়েছেন, ওনার মতো সবাই যারা ওনার গান শোনেন প্রত্যেকেই মর্মাহত, অত্যন্ত চিন্তিত, উদ্বেগে। কিন্তু আমরা আরো বেশি উদ্বেগে আছি এই কারণে ওনার শরীর স্বাস্থ্য নিয়ে, ওনারও একটু ট্রিটমেন্টের প্রয়োজন আছে। সিবিআই আজকে 4 জনকে গ্রেপ্তার করেছে শীতলকুচির ঘটনা, কোচবিহার থেকে। ভোট পরবর্তী সিবিআই করেছেন না, ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা নিয়ে তো, আমরা করিব কি? ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় নিয়ে তো একাধিক সময় বিজেপি ক্ষোভ প্রকাশ করেছে যে ঠিক মতো কাজ হচ্ছে না, এমনকি সিবিআই বিরুদ্ধেও। এখনো বলছে তো ভোট পরবর্তী হিংসায় আশানুরূপ কোনো পদক্ষেপ মানুষ দেখতে পায়নি। ভোট পরবর্তী হিংসার ঘটনা যে
কমিটি তদন্ত করুক না কেন, যে ইনস্টিটিউটই তদন্ত করুক না কেন, তাদের কাছে মানুষও সন্তুষ্ট নয়, আমরাও সন্তুষ্ট নয়। আচ্ছা সমীরা, বলছি যে সল্ট লেকে সাম্প্রতিককালে চুরি ডাকাতি ভয়ঙ্কর হয়ে বেড়ে গেছে। নির্বাচন এসে গেছে, হ্যাঁ, সল্টলেকে নির্বাচন এসে গেছে, বহিরাগত ঢুকছে, আর সাম্প্রতিককালে চুরি ডাকাতি তো বাড়ছে। এখানে তো অনেক নেতা মন্ত্রীর বাস, বহু গুরুত্বপূর্ণ আমলারা এখানে থাকেন, ফলে পুলিশের নজরদারি অত্যন্ত কঠিন। কিন্তু 6 মাস আগে পর্যন্ত যেভাবে পুলিশি টহল দেখা যেত, আজকে সেটা দেখা যাচ্ছে না। আর পুলিশ দীর্ঘদিন ধরে এই রাজত্বে সম্পূর্ণভাবে তাদের এক্সপার্টাইজ হারিয়ে ফেলছে। রিক্রুটমেন্ট হচ্ছে অন্য জায়গার ফর্মে, তো স্বাভাবিকভাবে ঘটনা ঘটছে। আগে দেখা গেছিল যে পুলিশ টেবিলের নিচে ঢুকে পড়ছিল, এখন দেখা যাচ্ছে পুলিশ হাতে কামড় খেয়ে পালিয়ে যাচ্ছে। এরকম তো ঘটনা কোনোদিন শুনিনি যে পুলিশকে চোর ডাকাত হাত কামড়ে দিয়েছে। এটা এই রাজ্যে সবই সম্ভব। আরেকটা হচ্ছে যে গোয়াতে তৃণমূল কংগ্রেস প্রচারটুকু পর্যন্ত করতে পারছে না, আজকে তাই বাধ্য হয়ে ওরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে হয়েছিল। ওদের বক্তব্য ওরা নির্বাচন কমিশনকে বলবেন। ওরা গোয়ায় গেছে, ওরাই আমাদের এখানে শোনাচ্ছেন, গোয়ার মানুষকে না শুনিয়ে বাংলার মানুষকে শোনাচ্ছেন। কত বড় বড় নেতা জয়েন করছে, তারপরে আবার তারা চলে যাচ্ছেন। আমরা বলেছি মানুষ বেড়াতে গেলে চাপমুক্ত হয়ে যেতে হবে, কোনো টেনশন নিতে নেই, আনন্দে থাকবে। বেড়াতে গিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক করে জড়িয়ে পড়ছেন, সেখানে সমস্যা তৈরি হচ্ছে। এমনি ওনারাও কংগ্রেসই, আর ওনারা ধরে ধরে কোনো কংগ্রেসীদেরই ধরে ধরে আনছেন। আবার এদিকে ওদিকে কংগ্রেস ভেঙে যেসব ছোট দল তৈরি হয়েছিল তাদের থেকে লোক ধরে আনছেন। ভালো থাকুন ওরা, আমরা চাই ওনারা আনন্দে থাকুন, ভালো থাকুন। গোয়ায় গিয়ে এত সুন্দর পরিবেশ, তারপরে শীতকাল, দারুণ পরিবেশ। এই সমস্ত ঝামেলার মধ্যে না যাওয়াই ভালো। তার সত্ত্বেও ওরা ওনাদের বক্তব্য নির্বাচন কমিশনকে জানিয়েছে। যদি সেখানে নির্বাচন কমিশন বা ওখানকার ব্যবস্থাপনায় কোনো ত্রুটি থাকে, নিশ্চয়ই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। আমরা তো নির্বাচন শান্তিপূর্ণ হোক, অবাধ হোক, এটা তো আমরা চাই। মানুষ নিজের ভোট নিজে দিতে পারুক, কষ্ট করে অন্য কেউ এসে অন্যের ভোট নিয়ে চলে না যাক, সেই কষ্টটা যাতে অন্য কাউকে না করতে হয়, সেই ব্যবস্থা নির্বাচন কমিশন করে দিই, সেটা আমরা চাই। তো নির্বাচন কমিশন ওদের অভাব অভিযোগ যা কিছু আছে সেটা নির্বাচন কমিশনকে জানায়, নিশ্চয়ই ব্যবস্থা নেবে। এ রাজ্যের মতো হবে। রাজ্যপালের বিরুদ্ধে লোকসভা এবং রাজ্যসভায় স্বতন্ত্র প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। সাম্প্রতিক বিচার্য বিষয়, ওটা রাষ্ট্রপতি বিষয়টা দেখবেন, তার প্রতিনিধি উনি। এটা নিয়ে দল হিসেবে আমাদের কি বলার থাকবে? আমরা শুধু এটুকুনি বলতে পারি যে তৃণমূল কংগ্রেস সমস্ত সাংবিধানিক ব্যবস্থার ঊর্ধ্বে চলে গেছে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গটাকে একটি স্বতন্ত্র রাষ্ট্র মনে করেছে। তৃণমূল কংগ্রেসের কোনো পদক্ষেপ, তাদের আচরণ, তাদের বক্তৃতা, তাদের শব্দচয়ন, বিভিন্ন জায়গায় তাদের পদক্ষেপ কোনোটাই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। রাজ্যপাল সাংবিধানিক প্রধান, রাজ্যপালকে যেভাবে আক্রমণ করা হয়েছে, যেভাবে অশোভন আচরণ করা হয়েছে, যেভাবে বিভিন্ন সময় রাজ্যপালের সামনে দরজা বন্ধ করা হয়েছে, সেটা কোনো সুস্থ স্বাভাবিক সমাজে কাম্য নয়। আর এই বার্তা দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে। পশ্চিমবঙ্গের সম্মান, পশ্চিমবঙ্গের মর্যাদা, পশ্চিমবঙ্গের সচেতনতা, পরিষদীয় রাজনীতির প্রতি পশ্চিমবঙ্গবাসীর আস্থা, গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপরে পশ্চিমবঙ্গবাসীর আগ্রহ, এটাই সারা দেশবাসী জানতে পারছেন এবং দেশের বাইরেও এই ঘটনা চলে যাচ্ছে। আপনাদেরই মাধ্যম পৌঁছে দিচ্ছে সারা বিশ্ব জুড়ে। থ্যাংক ইউ।